নমস্কার। আজকের খবরের বুলেটিনে আসে একাধিক বিস্ফোরক শিরোনাম, যা দেশের রাজনীতি থেকে অর্থনীতি সর্বত্র ঝড় তুলেছে। কেন সুপ্রিম কোর্ট এসএসসি দুর্নীতি মামলায় কড়া নির্দেশ দিল? কেনই বা মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থার একাংশকে ভর্তি প্রক্রিয়ায় বিলম্বের জন্য দায়ী করলেন? আরজি করের মতো চাঞ্চল্যকর মামলা থেকে কেন নিজেকে সরিয়ে নিলেন এক বিচারপতি? রাজনীতির এই খেলায় উঠে আসছে এক ভয়ঙ্কর অভিযোগ। বন্দুক, পাইপগান নিয়ে আমাকে তাড়া করেছিল। কলেজ জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে আন্তর্জাতিক মঞ্চেও চলছে টানাপোড়েন। কেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা রাশিয়া ইউক্রেন সংঘাতকে মোদির যুদ্ধ বলে আখ্যা দিলেন? মার্কিন শুল্কের আশঙ্কায় কেন কাঁপছে ভারতীয় শেয়ার বাজার? আর এর মাঝেই কেন সুপ্রিম কোর্টে কেন্দ্র জানালো যে রাষ্ট্রপতি বা রাজ্যপালের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। এছাড়াও থাকছে দেশের জন্য 12,000 কোটি টাকার 4টি নতুন রেল প্রকল্পের খবর এবং কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের বিক্ষোভের বিস্তারিত খবর। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। জীবন থাকতে ভোটাধিকার কাটতে দেব না, কেন্দ্রকে আক্রমণ মমতার। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সংস্থা এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে তোপ দেখেছেন। তিনি সরাসরি কেন্দ্রকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, জীবন থাকতে কারো ভোটাধিকার কাটতে দেব না। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে কেন্দ্রীয় সরকার রাজ্যের টাকা আটকে রেখেছে এবং তিনি কেন্দ্রকে সেলফিশ জায়েন্ট বলে কটাক্ষ করেন। তিনি দাবি করেন যে রাজ্যের উন্নয়নের ফলে মানুষের আয় 5 গুণ বেড়েছে এবং বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠে এসেছেন। এছাড়াও তিনি ভাষা বিতর্ক, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন। তিনি বলেন, বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা কোনো পার্টির হয়ে ললিপপ খেলে মানায় না। আরজিকর মামলা থেকে নিজেকে সরালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কলকাতা হাইকোর্টে চলা আরজিকর সংক্রান্ত ধর্ষণ ও খুনের মামলা থেকে হঠাৎ করেই নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন যে যেহেতু এই মামলার শুনানি ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে, তাই একক বেঞ্চে এই মামলার শুনানি হওয়া উচিত নয়। বিচারপতি ঘোষ নির্যাতিতার পরিবারের নতুন আবেদনের নথি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই রায়ের ফলে মামলাটি এবার ডিভিশন বেঞ্চেই শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছর থেকে এই মামলা হাইকোর্টে চলছে। সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে নির্যাতিতার পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। রাশিয়া ইউক্রেন সংঘাত মোদির যুদ্ধ, বিস্ফোরক দাবি হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার ভারতকে সরাসরি আক্রমণ করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এই সংঘাতকে মোদির যুদ্ধ বলে অভিহিত করেছেন। তার অভিযোগ, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে মস্কোর সামরিক আগ্রাসনে অর্থ সাহায্য করছে। নাভারো আরও দাবি করেন যে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তবে আমেরিকা ভারতের উপর থেকে 25% শুল্ক ছাড় দিতে পারে। তিনি বলেন, ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে মুনাফা করছে, যার ফলে আমেরিকার ভোক্তা, ব্যবসায়ী এবং শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার এই মন্তব্যের কয়েক ঘন্টা আগেই যুক্তরাষ্ট্র ভারতের উপর 50% শুল্ক কার্যকর করেছে। এই বিষয়ে ভারত জানিয়েছে যে তাদের নীতি বাজারের প্রস্তাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার উপর নির্ভর করে। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। আদালত রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ এসএসসিকে আগামী 7 দিনের মধ্যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে। বিচারপতি সঞ্জয় কুমার রাজ্য ও এসএসসিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি একজন অযোগ্য প্রার্থীও পরীক্ষায় অংশগ্রহণ করে, তবে কমিশনকে তার ফল ভুগতে হবে। বিচারপতি আরও মন্তব্য করেন যে এই ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য বোর্ড, এসএসসি এবং রাজ্য সরকার 3 পক্ষই সমানভাবে দায়ী। সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছে যে তারা এই মামলার উপর কড়া নজর রাখছে এবং নির্দেশ নিয়ে কোনো কারচুপি হলে আদালত হস্তক্ষেপ করবে। এই রায়ের ফলে যারা যোগ্য হয়েও চাকরি পাননি, তাদের সুবিচার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বন্দুক, পাইপগান নিয়ে আমাকে তাড়া করেছিল, কলেজ জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন মমতা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ছাত্রজীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি জানান, কলেজ নির্বাচনের সময় সিপিএমের গুন্ডারা তাকে বন্দুক, পাইপ গান এবং স্ট্যান্ড গান নিয়ে তাড়া করেছিল। মুখ্যমন্ত্রী বলেন, তিনি আশুতোষ কলেজে বক্তৃতা দিতে গিয়েছিলেন। সেই সময় তিনি দেখেন দুজন ছাত্র পরিষদ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। তিনি তাদের বাঁচাতে গেলে তাকে তাড়া করা হয়। সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, একটি মিষ্টির দোকান ও রেস্তোরাঁর কর্মচারীরা তাকে রেস্তোরাঁর ভেতরে ঢুকিয়ে রক্ষা করেন। এই ঘটনার স্মৃতিচারণ করে তিনি বামেদের প্রতি আক্রমণ শানান। এর মাধ্যমে তিনি তার ছাত্র জীবনের সংগ্রামের কথা তুলে ধরেন এবং এর মধ্য দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের দৃঢ়তার বার্তা দেন। বিচার ব্যবস্থার একাংশই দায়ী, ভর্তি প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে তোপ মমতা অভিষেকের। কলেজে ভর্তি প্রক্রিয়ায় বিলম্বের জন্য এবার সরাসরি বিচার ব্যবস্থার একাংশকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে তৃণমূল সরকারকে আঘাত করতে এবং বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামাতে হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ এই বিলম্বের কারণ। তিনি জানান, সরকার সুপ্রিম কোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে আসে এবং এরপরই ভর্তি প্রক্রিয়া শুরু হয়। অভিষেকের কথার রেশ ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বড় বড় কথা বলেন তারাই আদালতে গিয়ে নিয়োগ এবং ভর্তিতে বাধা দেন। তিনি বিরোধীদের ২ নম্বরই আখ্যা দিয়ে বলেন যে তারা পিছনের দরজা দিয়ে সবকিছু বন্ধ করার চেষ্টা করে। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এবার বাংলাদেশের প্রকৌশল শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে। গত বছর যে কোটা সংস্কার আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল, সেই একই দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। আন্দোলনের মূল কারণ হলো স্নাতক এবং ডিপ্লোমা ডিগ্রিধারীদের মধ্যে চাকরির ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য। শিক্ষার্থীরা অভিযোগ করছে যে ডিপ্লোমা ডিগ্রিধারীরা সরাসরি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারলেও স্নাতক ডিগ্রিধারীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও চাকরিতে পদোন্নতির ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রিধারীরা 33% কোটা সংরক্ষণ পায়, যা স্নাতক ডিগ্রিধারীরা পায় না। এই বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছে। রাজ্যপাল ও রাষ্ট্রপতির ক্ষমতাকে চ্যালেঞ্জ করা যায় না, সুপ্রিম কোর্টে কেন্দ্রের দাবি। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে যে কোনো রাজ্য সরকার সরাসরি রাষ্ট্রপতি বা রাজ্যপালের কোনো পদক্ষেপকে চ্যালেঞ্জ করতে পারে না। সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রের পক্ষে সওয়াল করে এই দাবি করেন। তিনি বলেন, ভারতীয় সংবিধানের 32 নং অনুচ্ছেদ অনুযায়ী রাজ্য সরকারের কোনো মৌলিক অধিকার নেই, তাই এই অনুচ্ছেদের অধীনে তারা মামলা দায়ের করতে পারে না। এছাড়াও তিনি সংবিধানের 361 নং অনুচ্ছেদের কথা উল্লেখ করেন, যা রাষ্ট্রপতি ও রাজ্যপালকে তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে আইনি সুরক্ষা দেয়। কেন্দ্রের এই অবস্থানের মূল কথা হলো, সংবিধান রাষ্ট্রপতি ও রাজ্যপালকে বিশেষ ক্ষমতা দিয়েছে এবং এই ক্ষমতাকে সরাসরি আদালতে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে রাজ্যগুলির সীমাবদ্ধতা রয়েছে। 12,000 কোটির 4টি রেল প্রকল্পে কেন্দ্রের সবুজ সংকেত। কেন্দ্রীয় সরকার 12,328 কোটি টাকা ব্যয়ে 4টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। এর ফলে গুজরাট, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার এবং আসামের 13টি জেলা উপকৃত হবে এবং ভারতীয় রেলের নেটওয়ার্ক 565 কিলোমিটার বৃদ্ধি পাবে। এই প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল গুজরাটের কচ্ছ পর্যন্ত নতুন রেল লাইন, যা 2,526 কোটি টাকা ব্যয়ে আগামী 3 বছরে সম্পন্ন হবে। সেকেন্দ্রাবাদ থেকে ওয়াদি পর্যন্ত 173 কিলোমিটার রেল লাইন, যার জন্য 5,000 কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। বিহারের ভাগলপুর থেকে জামালপুর পর্যন্ত 53 কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন, যা 1,156 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে। আসামের ফুরকাটিং থেকে তিনসুকিয়া পর্যন্ত 194 কিলোমিটার ডাবল লাইন, যা 4 বছরে 3,634 কোটি টাকা খরচে শেষ হবে। এই প্রকল্পগুলো সম্পন্ন হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত হবে। শেয়ার বাজারে বড় পতন, সেন্সেক্স নামল 81,857.84-তে। 28 আগস্ট 2025 তারিখে ভারতীয় শেয়ার বাজারে এক বড় পতন দেখা গেছে। বিএসই সেন্সেক্স 706 পয়েন্ট কমে 81,857.84-তে নেমে এসেছে এবং এনএসই নিফটি 24,500 এর নিচে চলে গেছে। এই পতনের প্রধান কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের উপর
50% শুল্ক ধার্য করা এবং দুর্বল বৈশ্বিক পরিস্থিতি এবং বিদেশি ফান্ডের ক্রমাগত বহির্গমনকে চিহ্নিত করা হয়েছে। এর ফলে বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বাজার মূল্য 4.67 লক্ষ কোটি টাকা হ্রাস পেয়েছে। বিশেষ করে ব্যাংক এবং আইটি সেক্টরের শেয়ারগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিছু ইতিবাচক দিকও রয়েছে। সরকারের সংস্কারমূলক পদক্ষেপ, জিএসটির সংকেত এবং আরবিআইয়ের সুদের হার কমানোর মতো বিশেষ বিষয়গুলো ভবিষ্যতে এই পতনের প্রভাব কমাতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।